যুক্তরাষ্ট্র জুড়ে পুলিশি বাধার মুখেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শিক্ষার্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক। এদিকে এবার আমেথি নয়, উত্তরপ্রদেশের রায়বেলি থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। শুরুতে যেমনটা শুনছিলেন, যুক্তরাষ্ট্র জুড়ে পুলিশি বাধার মুখেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গত 24 ঘন্টায় আরও 100 জনেরও বেশি শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 18 এপ্রিল শুরু হওয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলনে 2000-এর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে 36 একর জায়গা জুড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয় থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশি অভিযানে এখন বিপর্যস্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভ ঠেকাতে আরও শতাধিক শিক্ষার্থীকে আটকের ঘটনায় পুরো ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা। বিশ্ববিদ্যালয়টির সব প্রবেশপথে অবস্থান নিয়েছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। শুধু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাষ্ট্রের অন্তত 50টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের তাঁবু শিবির গুড়িয়ে দিয়েছে দাঙ্গা পুলিশ। পাশাপাশি বিক্ষোভকারীদের উপর ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। The university's negotiations evidenced an elementary understanding of the words boycott and divest, which have been at the heart of the student movement and at the heart of our encampment. Colombia's threat to mass suspend, evict, or possibly expel students with only a few hours' notice violates university rules. এদিকে বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার আছে, তবে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। সম্পদ ধ্বংস করা শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, এটি আইনের পরিপন্থী। ভাঙচুর, অনুপ্রবেশ, জানালা ভাঙা, ক্যাম্পাস বন্ধ করে দেয়া, ক্লাস বাতিল করতে বাধ্য করা, এর কোনোটাই শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ। শিক্ষার্থীরা টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া এবং অটোয়া ইউনিভার্সিটি সহ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্প স্থাপন করেছেন। মনিরুজ্জামান বাবু, 71। যেমনটা শুনছিলেন, যুক্তরাষ্ট্র জুড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ অন্তত 50টি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এসব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অনেক বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, এখানকার অন্তত 100 বাংলাদেশি শিক্ষার্থী সক্রিয়ভাবে ইসরায়েল বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা। আন্দোলনে বাংলাদেশি ছাত্রদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন নোহা নামের একজন শিক্ষার্থী। মঙ্গলবার রাতে তিনি গ্রেপ্তার হন, তবে একদিন পর তিনি ছাড়া পান। ক্যাম্পাসে এই আন্দোলন সফল হবে বলে মনে করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ 5 জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত 34,596 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজার রাফাতে ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুমকি দেন তিনি। নেতানিয়াহু বলেন, জয়ের জন্য ইসরায়েলের শত্রুদের হারানোর জন্য যা প্রয়োজন তা সবই করবেন তারা, যার মধ্যে রাফাও রয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে তাদের সঙ্গে ফোন আলাপ করেন তিনি। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন
আব্দুর রহমান আল থানির সঙ্গে আলাপ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। হানিয়া নিশ্চিত করেছেন যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক মনোভাব রয়েছে তাদের। বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে আলোচনার জন্য মিশর যাচ্ছে হামাসের একটি প্রতিনিধি দল। প্রায় 7 মাস ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটির হাজারো ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত 10,000 মানুষ। আর যারা কোনোভাবে এসব হামলা থেকে বেঁচে গেছে, প্রাণ ভয়ে তারা এখন পালিয়ে যাচ্ছে গাজার এদিক সেদিক। তাদের এখন একটাই প্রশ্ন, কোথায় যাবেন তারা? আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েল। যুদ্ধের শুরুর দিকে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মিশরের সীমান্ত এলাকা রাফাতে পালিয়ে আসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে এতদিন রাফা শহরকে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে করা হলেও ক্রমে সেখানকার পরিবেশ হয়ে উঠেছে ভয়াবহ। রাফাতে শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে রাফাতে একই পরিবারের 2 শিশু নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা বাবা জানেনও না তাদের 2 সন্তানেরা এই পৃথিবীতে আর নেই। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালটির পরিবেশ। অবুঝ 2 শিশুকে শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হয়েছে স্বজনেরা। 4 বছরের করিম আর 2 বছরের মোনার এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তারা। এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার চাওয়ার সামর্থ্য নেই তাদের। হঠাৎই শুনলাম আমার ভাতিজারা আর নেই। ওদের বাবা মায়ের অবস্থাও সংকটজনক। তারা এখন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি। এই শিশুগুলোর কি এটাই প্রাপ্য ছিল? আমরা গাজা যুদ্ধের 8ম মাসে প্রবেশ করতে যাচ্ছি। এখন পর্যন্ত এই যুদ্ধে 15,000-এর বেশি শিশুকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। গাজার রাফা শহরে বর্তমানে প্রায় 14 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাই অসুখ, দুর্ভিক্ষ ও গণকবরের সাথে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া স্থল অভিযান নিরীহ ফিলিস্তিনিদের জন্য আরও দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। ঋতু সাহা, 71। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় এই নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেলটন ও মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ 7 জনকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার অ্যাকাউন্ট ও লেবানন ব্লক এবং ইরানের এখতিয়ারের মধ্যে থাকা সম্পদ ব্লক। সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। গাজায় মানবিক বিপর্যয় হচ্ছে বলে জানিয়েছে দেশটি। তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেন, গাজায় বাধাহীনভাবে ও যথেষ্ট ত্রাণ ঢোকার অনুমতি না দেয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত থাকবে। গত বছর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করছেন এরদোয়ান। নিজের পুরনো কেন্দ্র আমেথি থেকে নয়, উত্তরপ্রদেশের কংগ্রেসের দুর্গ রায়বেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিন রাহুলের পুরনো কেন্দ্র আমেথিতেও দলের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। সেখানে গান্ধী পরিবারের আস্থাভাজন
কিশোরী লাল শর্মাকে টিকিট দেওয়া হয়েছে। আগামী 20 মে পঞ্চম দফায় ভোট আমেথি এবং রায়বেলিতে। আজই ছিল এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন করার শেষ দিন। তাই প্রার্থী হিসেবে নাম ঘোষণার দিনেই মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরী লালকে। এরই মধ্যে আমেথি থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বেলিতে পদ্ম শিবির প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে। পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 21 জন। শুক্রবার স্থানীয় সময় ভোরে দেশটির কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রী বাস উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা জানান, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের কাছে গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায়। আহতদের চিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 3 জন নারী রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি আহতদের সম্ভাব্য সকল চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কের একাংশ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে 48 জনে দাঁড়িয়েছে। মহাসড়কে ধসে যাওয়া অংশে গাড়ি আটকে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায়, মহাসড়কে মাটি ধসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার স্থানীয় সময় রাতে গুয়াংডং প্রদেশের মেইঝো দাবু সড়কে এই ধসের ঘটনা ঘটে। মহাসড়কটির 17.9 মিটার এলাকা ধসে যায় এবং 23টি গাড়ির গর্তে আটকা পড়ে। এই ঘটনায় এ পর্যন্ত 30 জন আহত হয়েছে। রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইউক্রেনে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সুবিধা লাভের জন্য রাশিয়া সেখানে শ্বাসরোধী এজেন্ট ক্লোরোপিক্রেন ব্যবহার করছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই অস্ত্রের ব্যবহার বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি, কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন CWCর লঙ্ঘন, যে কনভেনশন রাশিয়া সই করেছে। এই কনভেনশন অনুযায়ী রাসায়নিক অস্ত্র উন্নয়ন, উৎপাদন, মজুদ, স্থানান্তর এবং ব্যবহার করা নিষিদ্ধ। যুদ্ধক্ষেত্রে ইউক্রেন সেনাতে তাড়াতে ক্লোরোপিক্রেন ব্যবহার করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের, তবে বিষয়টি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ইউরোপে প্রবেশের পর গত 3 বছরে 50,000-এর বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 47 জন শিশু নিখোঁজ হয়েছে। লস্ট ইন ইউরোপ শীর্ষক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে 2021 থেকে 23 সালের মধ্যে ইউরোপে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা অন্তত 51,433 জন সঙ্গীহীন অভিবাসী শিশু ও কিশোর নিখোঁজ হয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে ইতালিতে। গত 3 বছরে দেশটিতে 22,899 জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধিত হয়েছে। এরপর অস্ট্রিয়ায় 20,077 জন, বেলজিয়ামে 2,241 জন, জার্মানিতে 2,005 জন এবং সুইজারল্যান্ডে 1,226 জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধন করা হয়েছে। কেনিয়ায় মার্চ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 181 জনে দাঁড়িয়েছে। একই কারণে প্রতিবেশী তানজানিয়া ও বুরুন্ডিতেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রেড ক্রস জানিয়েছে, কেনিয়ার প্রবল বৃষ্টি ও বন্যার কারণে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রবল বন্যা, বৃষ্টি ও ভূমিধসের কারণে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। কিতেঙ্গলা শহরমুখী মহাসড়কের একটি অংশ এবং দেশের আরও অন্তত 3টি সড়ক বন্যা ও আবর্জনার কারণে বন্ধ রয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকারী কুকুর নিয়ে তল্লাশি অভিযানে যোগ দিয়েছে। এছাড়া রাজধানী নাইরোবি থেকে 215 কিলোমিটার দূরে নারোকের একটি ক্যাম্পে আটকা পড়া পর্যটকদেরও উদ্ধারের চেষ্টা করছে রেড ক্রস। সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে সবচেয়ে বাজে পরিস্থিতি হতে পারে এবং শুক্রবারও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশিরভাগ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এর কারণে স্কুলগুলোতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মীদেরও বাসায় থেকে কাজ করার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিরূপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 13টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া রাতেই অন্যত্র সরিয়ে দেওয়া হয় 5টি ফ্লাইটকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বজোড়। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।